বাসর ঘরে ঢুকে সদ্য বিবাহিত বরের প্রথম কথাটিই ছিল ভীষণ তিক্ত। বিয়ের রাতে পালিয়ে যাওয়া কি আপনাদের হাউস নেশন টেন্ডেন্সি? গরম আবহাওয়ার আকাশ হঠাৎ হালকা হলো, বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ল চিরিচিরি বৃষ্টির গন্ধ, শুকনো পাতার উড়ো উড়ে ছন্দ। সেই বৃষ্টির গন্ধ আর পাতার ছন্দের হাওয়ার সাথেই ভরপুর খুশবুতে মেতে উঠল হক বাড়ির দোতলার ডান পাশের ঘরটা। ফুলে ফুলে আমোদিত ঘরটায় বিছানার ঠিক মধ্যিখানে মধ্যমণি হয়ে বসেছিল দুষ্ট। তার পালিয়ে যাওয়া হয়নি এই দুঃখে সে জর্জরিত, তার উপর আচমকিক বেসে আসা এহেন খোঁচা দেওয়া বাক্যে সে বড় বড় চোখে তাকালো। চোখ উঠিয়ে গাড় ফিরিয়ে তাকাতে একরাশ আলস্যতাকে জেঁকে ধরল। দুষ্ট হাই তুলে বিছানায় শুয়ে পড়ল। ভারী লেহেঙ্গা এবং সাজগোজ নিয়ে শুয়ে থাকা গেল না। উসখুস করতে করতে উঠে বসে একটা সুতি কামিজ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রচ্ছদ ব্রু কুঁচকে সচেতন দৃষ্টিতে দুষ্টুর প্রতিটা পদক্ষেপ পর্যবেক্ষণ করলো। বড় একটা নিঃশ্বাস ফেলে বিছানায় বসতে তার ভেতরটা অপমানে কাটা দিয়ে উঠল। তাকে যে খুব নিখুঁতভাবে এড়িয়ে চলা হয়েছে এবং খুব সূক্ষ্মভাবে তাকে পাত্তা দেওয়া হয়নি, এমনকি তার কথা কানেই নেওয়া হয়নি। সিনেও না সেনার বান করে জামা কাপড়ের ফুটলিনি ওয়াশরুমে ঢুকে যাওয়া হয়েছে ভাবতেই কপালের রাগ ফুলে উঠছে। মিনিট কতক পরেই দুষ্টু বের হলো। প্রচ্ছদকে এড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। চুল খুলতে ব্যস্ত হয়ে পড়তে প্রচ্ছদ শান্ত ঠান্ডা স্বরে বলল, বাসর রাতে স্বামীকে আগে সালাম করতে হয়। দুষ্টু ব্রুকুসকে আয়না গলিয়ে চাইল, ততক্ষণে হাওয়া থেমে গেছে, বৃষ্টির জিরিজিরি ভাবটাও আর নেই। আবারও ব্যবসা গরমে আবৃ প্রকৃতি ছেয়ে উঠেছে। দুষ্টু চুল খোলা শেষ, ফ্যানের বাতাসে উঠছে। সে সময় প্রচ্ছদের দৃষ্টি পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে অবহেলার গলায় দীর্ঘশ্বাস ফেলেও বলল, স্বামী? হা, স্বামী ঠিক। দুষ্টির এমন শূন্য ছাড়া কথায় প্রচ্ছদ ব্রু বাঁকালো। ব্রু যুগলে তাকাতেই দুষ্ট হাত দিয়ে ইশারা করে টেবিলের উপর রাখা দুধের গ্লাস দেখিয়ে বলল, তো প্রাণপ্রিয় স্বামী, দয়া করে খেয়ে নিন। প্রচ্ছদ একবার অর্ধ নির্মিত চোখে দুধের গ্লাসের দিকে তাকিয়ে আবারও পূর্ণ দৃষ্টি ফেলল দুষ্টুর উপর। বলল, তোমার সব বোনেরাই এরকম না? দুষ্টুর কপালে বাজ পড়ল, বুকে আড়াআড়িভাবে হাত বাজ করে দাঁড়ালো। প্রচ্ছদ আপনি থেকে তুমিতে নেমে এসেছে, একটু পর নিশ্চয়ই তুমি থেকে আপনিতে চলে যাবে। ওতে এরকমই। প্রচ্ছদ বলল, তোমাদের লজ্জা হয় না? আর তোমাদের কি বলবো, আমার ফ্যামিলির আসলে লজ্জা নেই। বড় বোন পালিয়ে যাওয়ার পূর্বে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ছোট বোনকে বউ বানিয়ে নিয়ে এলো। দুষ্ট অস্বাভাবিক তীক্ষ্ণ চাহনি মিলল। তাকে অপমান করা হচ্ছে, তাও এভাবে সামনাসামনি প্রকাশ্যে। তাকে অপমান করে প্রচ্ছদ পার পেয়ে যেতে পারবে? প্রচ্ছদ শেরওয়ানি বোতাম খুলতে খুলতে বলে, কেন শুধু শুধু বাবা মার মুখ ফাড়াও? বিয়ের রাতে পালিয়ে যাও। আমার মা তোমাকে না ধরতে পারলে তো মান সম্মান সব জলে যেত। দুষ্ট কটাক্ষ চাহনি মেলে চাপা কণ্ঠ শক্ত করে বলল, দ্যাটস নান অফ ইউর বিজনেস। প্রচ্ছদ ঠান্ডা চোখে তাকালো, দাঁড়ালো, মুখে স্থির স্বরে তাকে বলতে শোনা গেল, অফকোর্স দিস ইজ মাই বিজনেস, বিকজ ফ্রম নাও ইউ আর মাই রেসপন্সিবিলিটি, মাই ওয়াইফ। সেই হিমশীতল ঠান্ডা গলায় তীক্ষ্ণ পলার মতো কণ্ঠধ্বনিতে যেন অন্তরাত্মা কেঁপে উঠল। এই ফুলে ফুলে আমি যে পরিপূর্ণ ঘরটাকেও ভীষণ পাষণ্ড মনে হলো। কোমলতা ছড়িয়ে বিছিয়ে যেন নিঃশেষ হয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। এখন যা পড়ে আছে তা শুধুই কঠোরতা, নির্দয়তা, নির্মমতা। দুষ্ট উল্টো দিকে ঘুরে অসহায় যোগে নরম গলায় উত্তর দিল, আমি তো হতে চাইনি আপনার স্ত্রী কিংবা দায়িত্ব। তুমি না চাইলে নিশ্চয়ই বিয়েটা সম্ভব হতো না, রাইট? এই কথায় দুষ্টু কেমনতর চোখে যেন চাইল। প্রচ্ছদ একটু থেমে বলল, তুমি যেহেতু বিয়েটা করতে চাওনি, তবে ফ্যামিলিকে কেন জানাওনি? ইভেন আমাকে তো একবার জানাতে পারতে। দুষ্টু বিদ্রুপ স্বরে বলল, সেই কপাল হলে তো আমার ভালোই হতো। আমার অসুস্থ বাবা যদি আমাকে কসম না দিত, তবে কেউ আমাকে দমিয়ে রাখতে পারতো না। আর আপনাকে ফোন করব কিভাবে? আপনার নাম্বারই তো আমার কাছে নেই। মায়ের কাছে চাইতে মা চোখ ফাঁকিয়ে তাকালো। শেষমেশ গায়ে হলুদের দিন থেকে আমার ফোনটাকে কবজা করে নিল। আচ্ছা, আপনি কি করেছেন? যাকে বিয়ে করবেন তার মতামতটুকুও নেওয়ার প্রয়োজন মনে করেননি? প্রচ্ছদ অবাক চোখে তাকিয়ে বলল, আশ্চর্য, তোমাকে বিয়ে করার জন্য কি আমি দেই করে নাচছিলাম? আমি তো হাঁ বলিনি বিয়েতে। একটু থেমে প্রচ্ছদ আবারও বলে, আবার নাও বলিনি। তোমার বোন যে মান সম্মান ডুবিয়েছে আমাদের,
তারপর তো তোমাকে বিয়ে করিয়ে ঘরে আনার কথা কল্পনাও করা যায় না। নেহাত আমার মা এবং তোমার মা ছোটবেলার বান্ধবী, তাদের এই এত ক্লোজ বন্ডিংটাই জীবনের কাল হয়ে দাঁড়ালো। দুষ্ট বিস্ময় নিয়ে গরম তেলে পানি ফেলার মতো চেত করে উঠল। আপনার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে মানে? কাল তো আমার জীবনে এসেছে। আপনি হচ্ছেন আমার জীবনের সবচেয়ে খারাপ বাজার ফালতু কাল। জাস্ট শাট আপ। প্রচ্ছদ দাঁত কিরমিরিয়ে উঠল। ইউ জাস্ট শাট আপ। প্রচ্ছদ চোখ ফাঁকিয়ে চাইল। দুষ্টু মুখ বাঁকিয়ে অন্যদিকে ঘুরল। কিছুক্ষণ গম্ভীর নিচ্ছুপতার পর প্রচ্ছদ ঠান্ডা মেজাজে প্রশ্ন ছুড়ল, দেন হোয়াই ডু ইউ ওয়ান্ট? প্রচ্ছদের আশ্রমকে এমন প্রশ্নে দুষ্টু উদাস চোখে ওর দ্বার প্রান্তে চাইল। চোখে মুখে বেসে গেল তীব্র না বলা কিছু আর্তনাদ। নিরাশ চোখ দুটো নিয়ে তাকিয়ে থাকতে থাকতেই চোখের কোণ ঘেঁষে সাক্ষাৎ করে গেল অশ্রু সৈন্যরা। চোখের কপাট বন্ধ করে খুব সাবধানে সে উত্তর দিল, আই লাভ সামওয়ান এলস। আই ডিডন্ট ওয়ান্ট টু হেয়ার ইট। আই সেড, হোয়াট ডু ইউ ওয়ান্ট? প্রচ্ছদের এই কাটকাট প্রশ্নে দুষ্টুর অন্তরাত্মা দিয়ে বরফ শীতল স্রোত বয়ে গেল। প্রচ্ছদের এই ধারালো গম্ভীর মুখটার দিকে তাকিয়েই কেটে গেল তার কয়েকক্ষণ। বুকের মাঝে ভলের মতো ড্রপ করে লাগলো। তোমার 2 বছরের ভালোবাসা অনন্ত জীবনের সমান। পর মুহূর্তে মস্তিষ্কে দফ করে জ্বলে উঠল, তুমি বিবাহিত, পবিত্র বন্ধনে আবদ্ধ। ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করো। মস্তিষ্কের সাথে মনের এত সব দ্বন্দ্বে দুষ্ট যখন পাগল প্রায়, তখন সেসব দ্বন্দ্ব একপাশে ছুঁড়ে ফেলে দুষ্টু হালকা আওয়াজে বলে উঠল, আই ওয়ান্ট ডিভোর্স। প্রচ্ছদের শির দ্বারা বেয়ে যেন গরম স্রোত বয়ে গেল। এতটাই গরম যেন আগুনের ফুলকে। হঠাৎ অনুভব করলো তার ভালো লাগছে না। এই হালকা হাওয়ার ব্যবসা গরমের মাঝে টিকে থাকা যাচ্ছে না। সামনে এই নারীটিকে আর এক মুহূর্তের জন্য সহ্য করা যাচ্ছে না। প্রচ্ছদ একটানে শেরওয়ানি খুলে ফেললো। কোথাও একটা বার শব্দ হয়ে শেরওয়ানি ছেড়ে গেল। বোধহয় সেই শব্দে দুষ্টু চোখ মুখ খিসে বন্ধ করলো। প্রচ্ছদ তড়িতে বেগে দুষ্টুর কাছে এসে নির্মল কণ্ঠে হুমকি দেওয়ার ন্যায় বলল, আর যদি ডিভোর্স না দেই? দুষ্টু বন্ধ চোখের দ্বার উন্মোচিত করে পূর্ণ সতর্ক দৃষ্টিতে তাকালো। প্রচ্ছদের বুকে হালকা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে গরম গলায় বলল, কেন দিবেন না? একটু আগেই বলেছেন আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করেননি, তবে কেন ডিভোর্স দিবেন না? সুন্দরী মেয়ে দেখে মন ঘুরে গেল, তাই না? প্রচ্ছদ দাঁতে দাঁত চেপে বিছানার হেডবোর্ডে ঘুষি দিয়ে দুষ্টুর হাত শক্ত করে চেপে ধরে বলল, তোমাকে আজ প্রথম দেখেছি না বেয়াদব মেয়ে। প্রচ্ছদের জন্য মেয়ের অভাব হবে না। ইউ ডোন্ট ডিজার্ভ মি। সুন্দরী তো বহু পরের কথা, নিশ্চয়ই দুষ্টু প্রচ্ছদের জন্য নয়। প্রচ্ছদ দুষ্টুর হাত ছেড়ে দিতে দুষ্টু ব্যথায় হাত চেপে ধরে দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, প্রচ্ছদ দুষ্টুর জন্য নয়। ইউ ডোন্ট ডিজার্ভ মি, গট ইট? ইটস ইউ। গেট আউট ফ্রম মাই রুম। বের হও আমার ঘর থেকে। তোমাকে আমার দেখতে ইচ্ছে করছে না। দেখতে ইচ্ছে না করলে চোখ বন্ধ করে রাখুন। এই ঘরে আমারও সমান অধিকার আছে ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত। তুমি যাবে? বের হও মে। ইউ গেট আউট, আউট ফ্রম মাই রুম, মাই হোম অ্যান্ড মাই লাইফ। প্রচ্ছদ তাজ্জব বনে গেল। বিস্ময়ের সহিত বলল, আমি তোমার জীবন থেকে বেরিয়ে যাব? পর মুহূর্তে দাঁত কিরমির করে বলল, হাউ ডেয়ার ইউ? তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাবে? নিশ্চয়ই আমি নিজ পায়ে হেঁটে হেঁটে আসিনি। আমার বাড়ি থেকে আমাকে বিয়ে করে নিয়ে এসেছেন, ঠিক আছে? আমি যেসে বিয়ে করতে আপনার বাড়ি যাইনি, আপনি গিয়েছেন আমার বাড়ি। সুতরাং কথাবার্তা সাবধানে বলবেন আপনি। প্রচ্ছদ আহাম্মক বনে গেল। বিয়ের 24 ঘন্টা পার না হতেই এই মেয়ের মুখে এত বড় কথা কিভাবে সম্ভব? প্রচ্ছদ রেগে হুড়মুড় করে ওয়াশরুমে ডেকে শব্দ করে দরজা লাগালো। দুষ্ট কানে হাত দিল। পর মুহূর্তে প্রচ্ছদ আবার বেরিয়ে এলো। দুষ্টর সামনে দাঁড়িয়ে অত্যন্ত স্বাভাবিক নরম খানে প্রকাশিত সুরে তাকে বলতে শোনা গেল, সত্যি ডিভোর্স চাও? দুষ্ট অসহযোগে চাইল। ডানে বামে ঘাড় ঘুরিয়ে চোখ নিচে নামালো। ছোট করে জবাব দিল,
প্রচ্ছদ কেমন দাঁড়ায় যেন দৃষ্টি নিবদ্ধ করলো। চোখের দৃষ্টিতে ফুটে উঠল টকবগা আগুন, গরম লাবাল দৃষ্টি। ভালোভাবে তাকাতেই বোঝা যাবে সেই চোখে সূক্ষ্ম এক ব্যথার সৃষ্টি। সময়, দিন, মিউচুয়াল ডিভোর্সে 3 মাস সময় লাগবে। অতি দীর্ঘশ্বাস ফেলে প্রচ্ছদ বাক্য দুটি বলে আবার ওয়াশরুমে ঢুকলো। এবারের দরজায় শব্দ হলো না, আস্তে করে লাগানো হলো। আতঙ্কিতভাবে রাগের চেয়ে ব্যথার মাত্রাটা হয়তো বাড়ল। তুমি থেকে আবারও আপনিতে নামা হলো। সিলিং ফাঁকার বাতাস কমে এলো, দরজার দাপট বোঝা গেল। গাছেরা আন্দোলনে নেমে পাতাদের দমিয়ে রাখলো। সাথে সাথে হাওয়ারও তাল জুগিয়ে থেমে গেল। দুষ্ট ঘামলো। প্রকৃতির উষ্ণতার সাথে ভীষণ ভারী অস্বস্তি মিলেমিশে একাকার হয়ে শ্বাস প্রশ্বাস দ্রুত করল। সিএনজির পেছনের সিটে বসা ছেলে মেয়ে দুটো তখন ঘনিষ্ঠ অবস্থায় বিদ্যমান। হালকা পাতলা ফিসফিসানি আওয়াজ রাত প্রহরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ হঠাৎ কানে উকি দিচ্ছে জোরালো জংকারে। দুষ্ট বসেছে মেয়েটার পাশে। মাঝখানে বসা মেয়েটা মুচড়ামুচড়ি করে মাঝে মাঝে সতর্ক দৃষ্টিতে দুষ্টর দিকে তাকিয়ে আবারও ছেলেটার কাঁধে মাথা এলিয়ে দিচ্ছে ভীষণ শান্ত মুখে। দুষ্ট আর চোখে ড্রাইভারের সামনে আয়নার দিকে তাকালো। ফেলে আসা কোনো এক ফ্লুরেসেন্টের আলোয় দেখতে পেল ড্রাইভারের ঠোঁটে মিটমিট হাসি। তার কাছে বেশ উপভোগযোগ্য পরিবেশ। সিএনজির পেছনের সিটগুলোতে শুধু তারা 3 জন। সামনের সিটে কোনো যাত্রী নেই। দুষ্ট কানে হেডফোন লাগালো। ক্লান্ত দৃষ্টিতে রাত 8টার ঝুমঝুম তিমিরের গহ্বরে তাকিয়ে রইল ক্ষণকাল। তখন মনে হলো হাওয়ায় দুলানো গাছেরা তাকে সানন্দে সংবর্ধনা জানাচ্ছে নতুন পরিবেশে, নতুন জীবনে। গাছের কালো জটলার ফাঁকে ফাঁকে হঠাৎ ভাদুরের জাফটানো শুনে চমকে ওঠে। পরক্ষণেই আবার মনে হলো তাকে এই মাত্র বিশ্রীভাবে বৎসনা জানালো হলো। আধারের হাওয়ায় দোল দিল কালো বোরকার পাটটা। অযত্নে সহিত বাঁধা বুকের ডান পাশে পড়ে থাকা নিকাফের একাংশ হাওয়ায় বিলীন হয়ে যেতেই উড়ে এলো বারংবার চোখে মুখে। পাশ থেকে ভেসে আসা অস্বস্তিকর শব্দ হাওয়ায় চোখে মুখে উঠতে থাকে। এই নিকাফের অংশ, বাদুরে জাপটানো অমাবস্যার এই কালো রাত্রি সবই যেন বিরক্তির প্রতীক। ভয়ানক কিছু ঘটে যাওয়ার আসন্ন বার্তা। বিরক্ত চরম পর্যায়ে পৌঁছাতে সিএনজি এসে থামলো কমলাপুর রেল স্টেশনে। দুষ্ট সিএনজির ভাড়া মিটিয়ে দিয়ে নিচু গলায় হঠাৎই বলে ফেলল, এমন বিচ্ছিরিভাবে হাসবেন না, মুখ বন্ধ করুন। আসমকি কেহেন কথায় আর ধমকে সিএনজিওয়ালা সোয়াল খসে পড়ার জোগাড়। দুষ্টু বিড়বিড় করতে করতেই পেছন থেকে ব্যাগ নামাতে গেল। ছেলে মেয়ে দুটো এখন স্থির হয়ে বসে স্বাভাবিক গল্প করছে। ছেলেটার হাত খুব যত্ন সহকারে মেয়েটার হাত ধরা। স্টেশন থেকে আসা ক্ষীণ আলোয় দুষ্টু দেখতে পেল মেয়েটা দেখতে ভারী সুন্দর। 2 নং প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পেছন থেকে কাদের নেকাব সহ বোরকার টান পড়ল। দুষ্ট ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে শিরিন হককে দেখে চমকে উঠল। বিস্ফোরিত অস্থির দৃষ্টিগুলো নিয়ে এদিক ওদিক তাকিয়ে ফের চাইল মহিলাটির দিকে। গলার স্বর পাল্টানোর চেষ্টায় যতটা সম্ভব কিন্নর করে বলল, জি বলুন। শিরিন হক একবার দুষ্টর লাগেজের দিকে তাকালেন। লাগেজটা তিনি সম্ভবত চেনেন। শিরিন হকের দৃষ্টি অনুসরণ করতেই দুষ্টর সাথে সাথে পা দিয়ে ধাক্কা মেরে লাগেজটা নিজের পেছনে পাঠিয়ে দিল। প্ল্যাটফর্মের মেঝের সাথে চাকার ঘর্ষণের শব্দেও দুষ্টুর ফিলে চমকে উঠল। পরপর কয়েকবার ডুব গিলতে দেখা গেল শিরিন হক ভরা প্ল্যাটফর্মে আশ্চর্য কাজ করে বসলেন। দুষ্টুর নেকাব ধরে নিচে নামিয়ে দিলেন। সাথে সাথেই দৃশ্যমান হলো তার জমকালো চকচকে সাফা গাল, টানা গোল সাজানো চোখ, নিখুঁত সুন্দর আঁকানো ঠোঁট, ঘাড় ও গোলাপি রং, চোখানাকের উপরিয়াংশে চকচকে বাঘ, ছোট্ট কপালের নেকাপের নিচ অংশ ঢেকে উকি দিচ্ছে টেকলির কিয়ংদ অংশ। দুষ্টু আচমকি থমকে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে তার মন বলল, আল্লাহ, এই মহিলা এত ডেঞ্জারাস। দুষ্টু এদিক ওদিক তাকিয়ে ঠোঁট আলগা করে অপ্রস্তুত হাসি দিল। শিরিন হকের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলগুলো ঢেউয়ের মতো দুবার নাড়িয়ে ব্যাককলের মতো বলল, হাই আন্টি, হোয়াটসঅ্যাপ। শিরিন হকের নাকের ফাটাতন ফুলে গেল। দুষ্টুর নেকাব আবারও সজোরে একটানে তুলে দিয়ে মুখ ঢেকে দিলেন। শক্ত করে ওরা হাত ধরে যেভাবে এসেছিলেন সেভাবেই কঠিন মুখে এগিয়ে চললেন।
বাড়ির কাছাকাছি গিয়ে ড্রাইভারকে বললেন প্ল্যাটফর্ম থেকে লাগেজটা আনতে। ড্রাইভার ছুটে লাগেজটা এনে গাড়ি স্টার্ট দিল। শিরিন হক সিটে মাথায় এলিয়ে দিলেন। দুষ্টু যখন বাড়ির পেছন দিয়ে বেরিয়ে সিএনজিতে উঠল, শিরিন হকও তখন গাড়ি নিয়ে দুষ্টুর পেছন পেছন ধাওয়া করলো। শিরিন হক তার বন্ধ চোখ দুটো একটানে খুলতেই দেখলেন দুষ্টু তার মুখের উপর এসে বড় বড় চোখে তাকিয়ে আছে, যেন বিশাল গবেষণা চলছে। তিনি চোখ গরম করে তাকিয়ে সোজা হয়ে বসে গুরু গম্ভীর স্বরে বললেন, শিরিন হক একই ভুল দুবার করে না, মনে রাখবে। দুষ্টু গোপনে মুখ টানা মেরে অন্যদিকে ঘুরে বসল। একটু পর আবারও শিরিন হকের দিকে তাকাতেই দেখতে পেল তিনি সেটি মাথায় নিয়ে ব্রুকুস্কোর দিকেই তাকিয়ে আছেন। দুষ্ট কাঁদো কাঁদো মুখে বলল, বিয়েটা তবে করতেই হবে আন্টি, আম্মু ডাকো। বলে শিরিন হক চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরলেন। দুষ্ট ব্রু কুটি করে তাকালো। শিরিন হক চোখের কপাট বন্ধ রেখেই বললেন, 25-এ এসে ঠেকেছ, সে খেয়াল আছে? বুড়ি হওয়ার আর কিছু বাকি নেই, তাও বিয়ে করার নাম ধাম নেই। ঘরের খুঁটি হওয়ার চিন্তা ভাবনায় নেমেছ নাকি বুড়ি? দুষ্ট ফুট ফুলিয়ে তাকালো। বিস্মিত প্রসারিত চোখ দুটো ঘুরে বেড়ালো শিরিন হকের ধারালো মুখখানে। কিছুক্ষণ অবাকতায় চেয়ে থেকে নির্লিপ্তভাবে ঘিরে ধরল তাকে। বাইরে তখন ঠান্ডা হাওয়া, ব্যবসা গরমে ভিজে চুপচুপে শরীরটায় হাওয়া লেগে ঘাম শুকিয়ে শরীরে এসে যাচ্ছে। দুষ্টু ঘোরের এক মাথা থেকে মাথা পায়চারি করে ভীষণ অসহায় মুখে বিছানায় বসলো। পানি খেলো, কেমন মিষ্টি মিষ্টি ভাব পানিতে, বোধ হয় সর্দি লাগবে। ঘরের দরজা বন্ধ করে দিয়ে এসে দৃষ্টিকে ফোন লাগালো। ফোন ধরা মাত্রই দৃষ্টির নিজস্ব ভাষায় বলে চলল, শুন কি হয়েছে? ভার্চুয়ালগত পরিচিত একটা ছেলে আমার নোটপিক চেয়েছে, পরে তোর ধুলাবাইরে দেখাইতেই সে হেসে কুটি কুটি। তোর ধুলাবাই বলছে। দৃষ্টিকে মাঝপথে থামিয়ে দুষ্টু ভীষণ বিরক্তিতে রাগ ঈশ্বরে বলে উঠল, তুমি একটা পাজিল, আর তোমার জামাই একজন অসুস্থ মানুষ। বউ অন্য লোকের সাথে প্লাট করে, সেই লোক আবার নোটপিক চায়। সেসব দেখে তোমার বর হাসে। সিরিয়াসলি মস্তিষ্ক নেই তোমার জামাইয়ের? আর তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? পানি দিয়ে গিলে খেয়ে ফেলেছো সব। আমার বোন হওয়ার ন্যূনতম যোগ্যতা কীভাবে অর্জন করলে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। তার সাথে আফসোস থেকে যাবে, নিজ হাতে একজন কুলাঙ্গারের সাথে তোমার বিয়ের বন্দোবস্ত করেছি আমি। হয়েছে, থাম, আর অপমান করিস না। তা এত হাইফার কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? আর হাফ অ্যান হাওয়ার পর আমার বিয়ে, আর তুমি আমাকে তোমার নোটপিকের গল্প শুনাইতেছ? আচ্ছা আচ্ছা, চিল্লেস না, কুল কুল। কি করবি আর? বিয়ে করতে না চাইলে পালিয়ে যা। আমি তো এই বুদ্ধি তোকে আগেই দিয়েছি। তোমার বুদ্ধি নিয়ে তুমি মরো। আমি পালিয়েছিলাম, আমার হবু শাশুড়ি আমাকে স্টেশন থেকে বেঁধে নিয়ে এসেছে। দৃষ্টি হতবাক গলায় বলল, কি আসলে? আল্লাহ বাঁচাইছে, ওই বিপজ্জনক শাশুড়ির বাড়িতে আমি বউ হয়ে যাইনি। তুই তো শেষ দুষ্টু, তোর তো কপাল পড়ল রে। দুষ্টু তীর্যক কণ্ঠে বলল, গায়ের ওপর নুন ছিটাইও না, তার থেকে সাহায্য করো। এবার আমি কি করব বলো? নীরকে ফোন লাগা, লাভ নেই। কেন? নীর সেই চট্টগ্রামের গ্রামের বাড়িতে গিয়েছে। ওর তো বাবা মা বেছেনি। গ্রামের বাড়িতে ওর বাবার শেষ স্মৃতি। 2তলা বাড়িটা ওর 2 চাচা দখল করতে চাইছে। গত 15 দিন যাবৎ থেকে ওর চট্টগ্রাম যাওয়ার আগেও কি বলেছিল জানো? আমাকে ছেড়ে নাকি এবার ওর এক কদম যেতে ইচ্ছে করছে না। তুমি জানো ও কি পরিমাণ ইমোশনাল, আর আমাকে নিয়ে পসেসিভ। ও গ্রামের বাড়িতে যাওয়ার কিছুদিন পরেই এসব বিয়ে নিয়ে কাহিনী। বাবা আমাকে কসম দিল, তোমার মতো কোনো ঘটনা যাতে আমি না ঘটাই। কিন্তু আমি তো আর কসম কাটিনি। মানে এমন অবস্থা হয়েছে যে গত 15 দিন যাবৎ আমি ঠিক মতো নীরের সাথে কথাও বলতে পারিনি। আর বিয়ের কথা কি বলবো? আর আমি তো ভেবেছিলাম বিয়ের আগ মুহূর্তে হলেও ভাঙতে পারবো, কিন্তু এখন তো নীরকে ফোন করেও কোনো লাভ নেই। ও আস্তে আস্তে আমার বিয়ে শেষ হয়ে বৌভাত পর্যন্ত শেষ হয়ে যাবে। এক যে পালিয়েছিলাম, এটা যদি এখন শিরিন আন্টি আম্মুকে বলে দেয় তবে আরেক কাহিনী। সব মিলিয়ে হুলস্থুল কাণ্ড। আমি অনেক বড় ব্লান্ডার করে ফেললাম আপু।
দৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলল, শ্রেয়সী। হ্যাঁ, ওকে বল। পাগল নাকি তুমি? আমি ওকে বলি আর ও আরেক কাণ্ড ঘটাক। নীরকে ফোন করে বলে দেবে সব। বিয়ে বাড়ি এসে এমন হজবরল কাহিনী শুরু করবে যে শেষ পর্যন্ত বাবা হার্ট অ্যাটাক করে বসবেন। আর এইদিকে নীরের অবস্থাও খারাপ হয়ে যাবে। না পারবে এই মুহূর্তে আসতে, আর না পারবে সহ্য করতে। তারপর দেখা যাবে দুই কুলেই হারাচ্ছি। তবে কি বিয়েটা করছিস? উপায় নেই, দেখি কিছু করা যায় কিনা। দরকার পড়লে বিয়ে করেই পালিয়ে যাব। ক্ষণমাত্র আগের স্মৃতি হাতড়িয়ে দুষ্টু বড় করে শ্বাস ফেলল। এদিকে পালিয়ে যাওয়া হলো না, নীরকে জানানো হলো না, শ্রেয়সীর সাথে কথা বলা হলো না। উল্টো বাসর ঘরে এসে জুটল তার কপালে, আর ওদিকে পচ্ছদের কপালে জুটল ডিভোর্সের আমন্ত্রণপত্র। সেদিন ভোরের পবিত্র সোনাতলা আলোয় ইরার চোখ জোড়া ভিজে উঠল। হাতে তখনও প্রেগনেন্সি কিট ধরে রাখা ছোট্ট যন্ত্রটিতে বেশি উঠল দুটো লাল দাগ। সে তৃতীয়বারের মতো প্রেগনেন্ট। মৃদু ঠান্ডা হাওয়ায় আন্তবর্তনায় তার শিথিল ন্যায় কুল স্রোতের গা ঘেঁষে হারিয়ে গেল। ডান হাতটা আস্তে করে ফেটের উপর রাখতে ছোট ঠোঁট ভেঙে নিঃশব্দে কেঁদে দিল সে। এবারে নিশ্চয়ই বাচ্চাটা বাঁচবে না, মা ডাক শোনা হবে না। ছোট্ট আদুরে তুলতেলে শরীরের অধিকারী কেউ তার কোল জুড়ে বিরাজ করবে না। প্রেগনেন্সি কিটটা হাতে নিয়ে ইরা অর্জনের সামনে দাঁড়ালো। কপালে এক হাত রেখে বিষণ্ণ মুখে রকিং চেয়ারে দুলছিল অর্জন। ফজর নামাজ পড়ে সে আর ঘুমায় না। ইরার উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে প্রিয় সহধর্মিণীর দিকে নরম চোখে তাকালো। প্রায় সাথে সাথে যন্ত্র মানবের ন্যায় তার হাতে প্রেগনেন্সির কিট ধরিয়ে দেওয়া হলো। অর্জন কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশ নিঃশ্বাস ফেলল। বহুদূরের শূন্য কোনো কোটায় চোখ নিবদ্ধ করল। ইরা চলে যেতে নীলে আসমকে ঝাপটে ধরে ওর ফেটে মাথা গুঁজে দিল। ইরা কেঁপে উঠল। অর্জনের মাথার সাথে মাথা ঠেকাতে ভেজা ভেজা গলায় তাকে বলতে শোনা গেল, ইরাবতী, আমরা এবার অনেক সাবধানে থাকব। তুমি পুরোপুরি আমার সেফ জোনে থাকবে, বুঝলে? অর্জনের এই ভালোবাসাময় স্নেহের ডাক শুনে ইরার বুক কাঁপল। স্থির নয়নে অস্থির মনে নিয়ে তাকিয়ে থাকলো স্বামীর মুখের দিকে ক্ষণকাল। অর্জনের মাথায় চুমু দিয়ে হালকা হাসলো, বলল, এবারে যদি বাচ্চাটা না হয় তবে তুমি আরেকটা বিয়ে করো। বলতে বলতে ইরা আবারও ঠোঁট ভেঙে কেঁদে দিল। অর্জন উঠে দাঁড়িয়ে ইরাকে জাপটে ধরে বলল, কেন এসব বলো ইরা? আমার এসব ভালো লাগে না। আমার কাছে তুমি এসব। তুমি মানে অন্যরকম। তুমি মানে আমার ইরাবতী। তুমি মানে আমি যাকে ভালোবাসি। হাওয়ায় বাসলো পাতার দল, ভালুর জ্বর হইল। নরম সূর্যের তেজ তপ্ত হতেই ইরা অর্জনকে শক্ত করে জড়িয়ে ধরল। আরও শক্ত, আরও। ঠিক তার চেয়েও যতটা শক্ত করে অর্জন ধরেছে। ছেড়ে দিলেই যেন কোনো কালো জাদু জানা ডাইনি নিয়ে চলে যাবে তাদের জাদুর দেশে। অর্জনের মুখে মাথা ফেতে ভাঙ্গা গলায় ইরা বলে, এতটা ভালোবেসো না। অতি ভালোবাসায় আমি বিলীন হয়ে যাব। চিরকাল নয়, আজীবন থেকে যেতে চাই আমি। শিরিন হক দুষ্টুর ব্যাপারে গম্ভীর, চিন্তিত এবং ভারী বিরক্ত। কিন্তু বড় বউয়ের সংবাদে তিনি থরাপি ঢের খুশি, তবে অপ্রকাশিত। প্রকাশ করতে তিনি নারাজ। সে স্বল্পবাসী, গুরুগম্ভীর। তার পক্ষে হঠাৎ করে চাঞ্চল্যতা দেখানো সম্ভব নয়। উৎফুল্লতা প্রমাণ করতে গিয়ে বৌমাকে নিয়ে অযথা তোষামোদি করাও তার বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না। বড় বউ যখন একটু আগে এসে তাকে খবরটা দিল, তার মুখ চোখ মকে হয়ে উঠেছিল, কিন্তু পর মুহূর্তে কোনো কারণে কালো ছায়া নেমে এলো। ভারী কিশোরে তিনি বলেছিলেন, সাবধানে চলাফেরা করুন। এদিকে দুষ্টুর গলা বসে গেছে। তাকে ঘর থেকে নিয়ে এসেছে তার একমাত্র ননদ টিয়া। আপন ননদ নয়, চাচাতো ননদ। টেবিলে বসতে দেখা গেল বিশাল বড় টেবিলের বেশিরভাগই অপরিচিত মুখ। দুষ্টুর অবাধ্য কাশিটা সবার সামনেই তেড়ে এলো। আবার সামনে নিয়ে নাড়াচাড়া করতে করতে 2-3 বার কাশি উঠে গেল। শিরিন হক ব্রু বাঁকিয়ে তাকালেন। এক রাতে ঠান্ডা দড়ালি কীভাবে? দুষ্টুর শরীর কেঁপে উঠল। মহিলার কণ্ঠ শুনলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন তাদের জোড়া ছেড়ে দেয়। খুব খুব করে আরও 2-1 বার কেশে নিয়ে বলল, পানি চেঞ্জ হয়েছে তো, তারপর অতিরিক্ত গরম, তাই বোধ হয়। শিরিন হকের একটি মাত্র দেবর, সেই দেবরের একমাত্র পুত্রবধূ কণা চোখে তাকিয়ে বলে উঠল, কেন, আর কোথাও গরম নেই? তোমার বাবার বাড়িতে গরম নেই?
গরম বুঝি শুধু আমাদের বাড়িতেই পড়েছে? নীরার বিদ্রুপাত্মক কথা টের পেয়ে দুষ্ট খাওয়া থামিয়ে দাঁত বের করে হেসে উত্তর দিল, আমার রুমে দক্ষিণ দিকে একটা এসি আর পশ্চিম দিকে আরেকটা এসি। অনেক আদরের মানুষ হয়েছি তো। আমার বাড়িতে গরম কি জিনিস সত্যি বুঝিনি গো, এই তোমাদের বাড়িতে এসেই বুঝলাম। পচ্ছদ একদিনে খেয়ে ছড়ল, দিন দুনিয়ার কোনো হুঁশ তার নেই। খাওয়াই এই মুহূর্তে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। টিয়া মুখ চেপে হাসল। নিজের আপন ভাবি হওয়া সত্ত্বেও নীরার খানিকটা অহংকার আর মানুষকে ছোট করে কথা বলার জন্য টিয়া ওকে তেমন একটা পছন্দ করে না। নীরা মুখ বাঁকালো, বিস্ময়ে ডান করে বলল, তোমাদের বাড়ি বলেছ কেন? এটা কি এখন তোমার বাড়ি নয়? আমিও বউ, তুমিও বউ। দুষ্টু মিষ্টি করে হেসে হেসেই বলল, বলেছি তাতে কি হয়েছে? এটা কি তোমাদের বাড়ির নয়? আমি কি ভুল বলেছি? তুমি আমি তো যা একই বাড়ির বউ, অত কথা ধরতে আছে নাকি? নীরার দৃষ্টিতে চমক খেলে গেল। এই মেয়ের এত ছাটাংছাটা কথার সাথে টক করে না পেরে তার ভেতরটা পরাজয়ের আগুনে টকবগিয়ে ফুটল কিছুক্ষণ। যথারীতি খেতে খেতে নীরা আবারও ঠেস মেরে বলল, তুমি তো বেশ ভালোই তর্ক করতে পারো। বিতর্ক প্রতিযোগিতা করতে নাকি? দুষ্টু খোসা বুঝে উত্তরে কিছু বলার জন্য মুখ খুলতে পাশ থেকে পচ্ছর টেবিলের নিচে ওর হাত চেপে ধরল। দুষ্টুর সাথে সাথে এক চটকায় হাত ছাড়িয়ে নিয়ে তাতে দাঁত চেপে কণ্ঠ খাদে নামিয়ে বলল, বইয়ের হয়ে প্রতিবাদ করতে পারবেন না তো আমাকেও দমিয়ে রাখবেন না, আমারটা আমাকেই বুঝে নিতে দিন। এতক্ষণ যেভাবে চুপচাপ গিলছিলেন তেমনভাবেই গিলুন। পচ্ছদ উপহাসের সুরে দুষ্টুর ন্যায় নিচু কণ্ঠ বলল, 3 মাসের বউ। দুষ্টুর ভীষণ রাগ হলো। রাগের ছোট টেবিল উল্টে ফেলে চলে যেতে ইচ্ছে করলো, কিন্তু করা হলো না। শিরিন হক মোটা স্বরে বলল, নতুন বউদের এত কথা বলতে নেই, আগে একটু পুরনো হও। টেবিলে খাবারের তদারকি করছিল ইরা। শ্বশুর শাশুড়ি দেখভালই বেশি করছিল। ইফতার হক নরম সুরে বললেন, বসো মা, এত কাজ করতে হবে না, খেয়ে নাও। ইরা কিন্ন সুরে বলল, না বাবা, সমস্যা নেই, আপনারা খেয়ে নিন, তারপরে আমার খাওয়ার চিন্তা করা যাবে। শিরিন হক কপাল কুঁচকে বললেন, কাজ ছেড়ে খেতে বসো। বাচ্চা কাচ্চা এবার অন্তত হয়ে যেতে দাও। আর কত গাফিলতি করবে? মা হতে ইচ্ছে করে না তোমার? ইরা করুণ চোখে তাকালো। মার কথা শুনলে মনে হয় সে ইচ্ছে করে প্রতিবার বাচ্চা নষ্ট করে। অর্জনের পাশে চেয়ারটা বসতে ইরার টলমলে চোখ দুটো অর্জনের চোখে সুচালোভাবে ধরা পড়ল। রাগে হাত মুষ্টিবদ্ধ হলো। ইরা টেবিলের নিচে এক হাত দিয়ে অর্জনের হাত চেপে ধরল, আরেক হাত দিয়ে ইশারায় চুপ থাকতে বোঝালো। তবু অর্জন চামচের টুংটাং শব্দ করে তুলে মাথার নিচু করে খেতে খেতে উত্তর করলো, এতই যেহেতু ভাবছ, তবে ওর খাবারটা উপরে পাঠিয়ে দিলেই তো হয়। কষ্ট করে নিচেও নামতে হয় না, আর কাজও করতে হয় না। শিরিন হক ছেলের দিকে ভয়ানক দৃষ্টি মেলে বললেন, তুমি জানো না আমাদের বাড়িতে 3 বেলা একসাথে বসে খাওয়ার নিয়ম। আর 10 মাস একসাথে বসে না খেলে নিশ্চয় নিয়ম পাল্টে যাবে না মা। ইফতার হক মাথা উঁচু করে বললেন, তর্ক করো না অর্জন, বৌমার খাবার ঘরেই পাঠিয়ে দেওয়া হবে, এতে এত কথা কাটাকাটির কি প্রয়োজন? শিরিন হক খাওয়া থামিয়ে দিলেন, বললেন, কেন? সাজিদের বউয়েরও তো বাচ্চা হয়েছে, কই? ওকে তো ঘরে খাবার বাটাতে হয়নি। নীরা এক পলক পাশে বসার স্বামীর দিকে তাকালো। সাজিদ নির্বিকার, লোকমা তুলছে, কোনো হেলদোল নেই। সবুজা হক নিজের বউ আর বৌমার প্রশংসা শুনে ভীষণ খুশি হলেন। প্রশংসা পেলেই তাকে আর পায়কে কোলে তার 2 বছরের নাতি আকাশ। তাকে খাওয়াতে খাওয়াতে তিনি মুচকি মুচকি হাসলেন। অর্জন খাওয়া থামিয়ে দিয়েছেন, কঠিন মুখে বলছে, নীরা তো আর ইরার মতো 2 বার মিসক্যারেজ হয়নি, তাই না মা? ইরা অর্জনের হাত চেপে ধরে আস্তে করে বলল, আহা, চুপ করো না, খাওয়া শেষ করো। অর্জন রক্ত লাল চোখে তাকিয়ে বলল, তুমি চুপ করো, সমস্যাগুলো তোমার মাঝেই। তোমার কি দরকার আগ বাড়িয়ে কাজ করতে যাওয়ার? বাড়িতে 3-3টে বউ আছে, কেউ কাজ করে? দুষ্ট না হয়ে সবে এসেছে, কিন্তু তোমার এত কাজ করতে হবে কেন? নীরা মুখের সামনে লোকমা দূরে ও আঙ্গুরের ফাঁক দিয়ে জোর জোর করে ভাত পড়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকে প্রশ্ন চলল,
কথাটা কি আমাকে বললেন ভাইয়া? অর্জন আগুন গরম চোখে নীরার দিকে তাকালো। দুষ্ট হা করে এতক্ষণ একান্নবর্তী পরিবারের ছোটখাটো কথা থেকে বিশাল বড় এক ঝামেলার লাইভ টেলিকাস্ট দেখছিল যেন। তার মৃদু আফসোস হলো অর্জনের মতো এত ভালো একটা ছেলে রেখে সে নিজ হাতে একজন বর্বর এবং বেত্তমিজের সাথে নিজের বোনকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। নীরার দিকে এক পলক সে বিড়বিড় করে পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। দুষ্টুর কথা কেউ না শুনল প্রচ্ছদ গোপনে ঠোঁট চেপে হেসে দিল। এরপর আস্ত করে দুষ্টুর হাতে 2 আঙ্গুল দিয়ে সতর্ক বার্তা হিসেবে টুকা দিল। দুষ্টু টেবিলের নিচে প্রচ্ছদের হাতে জোরে একটা সিমটি কেটে আগুন গরম চোখে তাকিয়ে রইল, যেন চোখ দিয়েই আজ ওকে ভস্ম করে ছাড়বে। কথা কাটাকাটি চলতেই থাকলো। একসময় শিরিন হকের একমাত্র দেবর ফারুক হক ধমকে উঠলেন, কি শুরু করলে সবাই? থামো। আর নীরা, বড় বউ এতদিন সব দিক সামলেছেন, এখন তো সে অসুস্থ। বড় বউয়ের পর সংসারে হাল ধরার দায়িত্ব তোমারই। বিয়ে করলে বাচ্চা হলো, আর বসে বসে খেলে দিলে ঘুরলে ঘুমালে এভাবে তো সংসার হয় না। নীরার কপাল হলো উল্টো কপাল। সবার শাশুড়ি যন্ত্রণা করে আর তাকে করে শ্বশুর। মহিলা মানুষের মতো নীরার প্রতিটি খুঁত করে বের করে ঠিক সবার সামনে অপদস্থ করবে। নীরার আগের ঠেলায় কুনু দিয়ে সাজিদকে জোরও গুঁতে দিল। সাজিদ বিরক্ত মুখে সে খাবার শেষ করে মায়ের থেকে ছেলেকে কোলে নিয়ে ঘরে ছড়ে গেল। বরের পেছন পেছন গেল নীরাও। মারুফ হক উঠে চলে যেতে সবুজা হক তার স্বামীর পেছন পেছন ছুটলেন। এরই মাঝে শিরিন হককে বলতে শোনা গেল, বৌমা, আমার কিন্তু নাতনি চাই। এরা নিচু কণ্ঠে জবাব দিল, সবই তো আল্লাহর হাতে মা। শিরিন হকের কোনো মেয়ে না থাকায় তার খুব শখ একটা নাতনি। তিনি জোর গলায় বললেন, দিন রাত দোয়া করবে আল্লাহ যাতে তোমাকে এবার মা ডাক শোনার তৌফিক দান করেন, এমন একটা মেয়ে দেন। এরা কথা বাড়ালো না, মাথা নিচে নামিয়ে খাওয়া শুরু করলো। দুষ্ট ভাঙা গলায় থেমে থেমে বলল, সব দাদা দাদি ছেলে চায়, আর আপনি মেয়ে চাইছেন? আপনি আসলেই উল্টো। শিরিন হকের মুখের উপর এভাবে কেউ কখনোই কথা বলে না। প্রচ্ছদ এমনভাবে তাকালো যেন তার চোখ কোটো থেকে বেরিয়ে আসবে। শিরিন হকের তেমন কোনো প্রতিক্রিয়া হলো না। তার সাথে দুষ্টু এভাবেই কথা বলে চিরকাল। বস্তুত শুধু তার সাথে নয়, সবার সাথে। কিন্তু আচম্বিতে তিনি দুষ্টুকে অবাকের চরম সীমায় পৌঁছে দিয়ে দ্বিগুণ গম্ভীর গলায় বলে উঠলেন, এত সব তোমার না ভাবলেও চলবে। আসই তো মাত্র 3 মাস। এত মাথা ঘামালে পরে নতুন সংসারে গিয়ে তো মাথার সমস্যা দেখা দিবে। এই সংসারে তোমার এত মাথা না ঘামালেও চলবে। টিয়ার খাওয়া থেমে গেল। পাখিরা স্বাভাবিক, কিন্তু দুষ্টুর মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ল। পায়ের তলার মাটি সরে গেল। সমস্ত বস্তু জীব অপার্থিব ঠেকল। হতবিহ্বল টলটলে চোখে প্রচ্ছদের দিকে তাকাতেই দেখা গেল অপ্রস্তুত চোখে সেও তাকিয়েছে দুষ্টুর দিকে। কাটা ফাটা রোদ্দুরে দূরের আকাশ নীল রঙে ডুবেছে। নরম তুলোর মেঘ সূর্যকে মুক্ত করেছে শান্ত বদনে। তখন প্রকৃতির শুভ্র সফেদ পবনে এক ফালি স্পটে রোদ্দুরে দুষ্টুর চোখ ভরে উঠেছে। সজোরের নাক টানতে টানতে এক হাত বাড়িয়ে দিল সাদা রুমাল। করুণ চোখ মেলে তাকাতে প্রচ্ছদ রুমালটা তার হাতে ধরিয়ে দিল। দুষ্টু নাক মুছে প্রচ্ছদের দিকে আবার রুমাল এগিয়ে দিতেই নাক মুছে কুচকে তাকান প্রচ্ছদ। দুষ্টু রুমাল নিজের কাছে ফিরিয়ে নিল। দুষ্টুর পাশে বসে জুতা পরতে পরতে প্রচ্ছদ শাসন বড় স্নেহের গলায় বললে, এমনিতেই তো গলা বসিয়ে ফেলেছেন, তার উপর আবার কান্নাকাটি করছেন কেন? দুষ্টুর তেজের ছোট বলল, শাট আপ। প্রচ্ছদ অবাক চোখে চাইল। শাট আপ? আশ্চর্য, এখানে শাট আপ করার কি আছে? বলার কি আছে? অনেক কিছু হয়েছে। তুমি বারবার গুলিয়ে ফেলেন কেন? আমার বিরক্ত লাগে। প্রচ্ছদ ঠোঁট বিকৃত করে চাইল। দুষ্টু চোখ বন্ধ করে খানিকক্ষণ নিবৃত্তে বসে রইল। এরপর ঠান্ডা গলায় শুধালো, বিয়ের একদিন যেতে না যেতেই সবাইকে ডিভোর্সের কথা বলাটা কি ঠিক হয়েছে? মাথা নিচু করে জুতের ফিতা বাঁধতে বাঁধতে প্রচ্ছদের উত্তর এলো, বাসার রাতে সদ্য বিবাহিত স্বামীর কাছে ডিভোর্স চাওয়াটাও কি ঠিক হয়েছিল? তো ডিভোর্স চাইব না, আমি অন্য কাউকে ভালোবাসি। আপনি বুঝতে পারছেন না? প্রচ্ছদ উঠে দাঁড়িয়ে ধীর গলায় বলল, নিশ্চয়ই পারছি। আর পারছি বলেই আপনি এখনো আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারছেন।
দুষ্টু অভিমানে টলমলে হয়ে প্রশ্ন করল, সবার সামনে এভাবে আমাকে ছোট করতে পারলেন আপনি? দুষ্টুর অভিমানী চোখের দিকে তাকালো মাত্র পিছেল হাসল প্রচ্ছদ। বলল, বিয়ের রাতে ডিভোর্স চাইতে পারলে আমি কেন আমার পরিবারকে জানাতে পারবো না? এক সময় না এক সময় তো তারা সব জানবেই। আমি আর আপনাকে ছোট করেছি, তবে আপনি তো আমাকে নিকৃষ্ট বানিয়ে দিয়েছেন। বিয়ের রাতে ডিভোর্সে বুঝিয়ে দিয়েছেন আমি পুরুষ কতটা অক্ষম, কতটা নিষ্প্রয়োজন, কতটা অপদার্থ। দুষ্ট ফ্যাল চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, এরপর অনেকক্ষণ পর ঠোঁট আলগা করে বলল, আপনার মা কিচ্ছু বলল না? সবাই এত স্বাভাবিক, কিভাবে সম্ভব? আচ্ছা, আমি পালালাম, আপনার মা আমাকে ধরে নিয়ে এলো, তা সত্ত্বেও আপনার মা কিভাবে আমার সাথে আপনার বিয়ে দিতে পারে? দুষ্টুর কৌতূহল ভরা চোখের দিকে এক পলক তাকিয়ে প্রচ্ছদ হালকা গলায় উত্তর দিল, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি, সাবধানে থেকো, কারোর সাথে তর্ক করো না, নতুন বইয়ের মতো উড়নচণ্ডী মানায় না, একটু লজ্জা ভাব নিয়ে চলতে ফিরতে হয়। দুষ্টুকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে প্রচ্ছদ পা বাড়ালো। দুষ্ট হাতে রাখা রুমাল মুছড়ে ফেলল। বাইরে রোদের জিলিক বাড়ল, সাথে বাড়ল দুষ্টুর নামক যুবতীর বুকে ভেতর তেজের জিলিক। রাগ হওয়ার নতুন আরেকটি মাত্রা যোগ হলো যখন খেয়াল করলো প্রচ্ছদ আবার আপনি তুমি গুলিয়ে ফেলেছে। রাগে দুঃখে রৌদ্র স্রাত মাখামাখি বিছানাটায় দপ করে বসে পড়ল সে। এরপর কোদে না অভিমানে না দম বন্ধে, নাকি প্রিয় মানুষটির অভাব ঠিক বুঝতে পারা গেল না। তবে দুষ্টির ওই গভীর সুন্দর চোখ জোড়া কানায় কানায় পূর্ণ ঠিক দিঘির জলের মতোই ভাসমান হলো। রোদ্দুরে চিকচিক মুক্তোর মতো জানান দিল নীরের সৈন্যদল। হাতের সেই অপরিষ্কার রুমালটার দিকে তাকিয়ে থাকলে বহুক্ষণ। তখন ভর দুপুরে ঘরের মাঝে বসে থেকেও গেমে জুবুথুবু হয়ে উঠেছিল। দুষ্টু গোসল করে এসে বন্ধ মুঠোফোনটাকে সজাগ করে কিছুক্ষণ পরেই পাওয়া গেল প্রেয়সীর ফোন রিসিভ করে কিছুক্ষণ চুপ থাকলো, এরপর খুব ধীরে বলে উঠল, বল। নিশ্চুপ শ্রেষী ভুরু কুচকে নিজ বাক্যের ধারায় থমথমে প্রশ্ন করলো, তা ছিল এরকম? কি হয়েছে রে? দুষ্ট জোরপূর্বক হাসলো, বলল, কি আর হবে, কিচ্ছু না, এভরিথিং ইজ টোটালি ফাইন। গলার স্বর ভাঙ্গা, ঠান্ডা লেগেছে? একটু। কীভাবে লাগলো? এমনি লেগে গেছে, সিজন চেঞ্জ না, নীর শুনলো তো হার্ট অ্যাটাক করবে। দুষ্টু নিঃশব্দে হাসলো। নীরের কথা উঠতেই বুকের মাঝে বিশাল কান্নার একটা দোল গড়াগড়ি খেলো, সাথে গলায় আটকে স্বরটাকে আরও খানিকটা ভেঙে দিল। শ্রেয়সী বলল, 2 দিন থেকে ফোন বন্ধ কেন? ফোন নষ্ট হয়ে গিয়েছিল? ও, নীরের সাথে কথা হয়েছে? না। শ্রেয়সী ব্রু কুচকে সন্দেহ গলায় শুধালো, ঝগড়া হয়েছে? আমাদের কখনো ঝগড়া লাগে না, তুই জানিস না? আচ্ছা, ও কি ঢাকায় ফিরেছে? হ্যাঁ, ফিরেছে তো। কবে? পরশুদিন। দুষ্টু বিস্ময়ে উচ্চস্বরে প্রায় চেঁচিয়ে বলে উঠল, কি? শ্রেয়সী আচমকিক চিৎকারে থতমত খেয়ে গেল। হ্যাঁ, ও তো পরশুদিনই এসে পড়েছে, আর পরশুদিন থেকে তোকে ফোনে না পেয়ে নীর তো চিন্তায় অস্থির। দুষ্টু মুখে হাত দিল, অবাকতায় চরম শিখরে পৌঁছালো। খেয়াল করলো এমন অপ্রস্তুত কথায় সে ঘেমে নিয়ে আবারও অস্থির হয়ে উঠেছে। গলার স্বর বন্ধ হয়ে গিয়েছে, হাজারো চেষ্টা করেও কথা বলা যাচ্ছে না। শ্রেয়সী ভুলে গেল তার স্বরে, শোন শালি, কাল দেখা করবি, বুঝছিস? আমার অনেক গল্প আছে, নীরও থাকবে, ওর সাথে যোগাযোগ করিস। আল্লাহ হাফিজ দোস্ত। ফোন কেটে দিয়ে দুষ্টু অস্থির চিত্তে সারা ঘর ফাইসারি করল। কিছুক্ষণ পর কাপা হাতে একটা নাম্বারে ডায়াল করা আর্তনাদ স্বরে বলে উঠল, আপু। দৃষ্টি ঘুম থেকে দৌড় ফুরিয়ে উঠল। বিৎকণ্ঠে জিজ্ঞেস করলে, কি হয়েছে? কাঁদছিস কেন? গলা ভেঙেছে কিভাবে? আপু। দৃষ্টির আদর মাখা ডাক, কি হয়েছে আপু, বল। আপু, নীর পরশুদিনই চট্টগ্রাম থেকে ঢাকা এসে পড়েছে। দৃষ্টি হতবিহ্বল কণ্ঠে বলল, হ্যাঁ, কি বলছিস? দুষ্ট নাক টেনে কণ্ঠ যথাসম্ভব স্বাভাবিক করে তোলার চেষ্টা করে বলল, পরশুদিন আমার গায়ে হলুদ ছিল, আর পরশু ওই দিনই নিয়ে ঢাকায় এসে পড়েছে। আমি তো ভেবেছিলাম ও চট্টগ্রামে আছে। একবার যদি জানতে পারতাম ও ঢাকায়, তাহলে এই বিয়েটি এত কাণ্ড ঘটতো না। ওকে সব খুলে বললেই ও ম্যানেজ করে নিত। অ্যাটলিস্ট আমি ওর সাথে পালিয়ে যেতে পারতাম। আমি কত বড় ভুল করে ফেললাম।
আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। আপু শিট, তুই ফোন করে যোগাযোগ রাখিসনি কেন নীরের সাথে? দুষ্টুর কণ্ঠে রাজ্যের বিরক্তি। দুষ্টু রেগে বলল, তুমি জানো না মা আমার ফোন গায়ে হলুদের দিন থেকেই নিজের কবজায় রেখেছিল। কাল বিয়ে হয়ে যাওয়ার পর ফোন আমার হাতে দিয়েছে। মাকে নীরের ব্যাপারে সব বলে দেওয়াই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুই অন্য কোনো নাম্বার দিয়ে নীরের সাথে যোগাযোগ করবি না গবেট? আমি তো আর জানতাম না নীর ওই দিনেই ঢাকায় আসবে। ভেবেছিলাম অন্য কারো নাম্বার দিয়ে যোগাযোগ করলে ও সন্দেহ করবে, হ্যান ত্যান নানান প্রশ্ন করবে। আমি এসব কি করে বসলাম? আগেই ওকে সব কেন খুলে বললাম না? আমার নিজের উপর ভীষণ রাগ লাগছে। দুষ্টু কান্নায় ভেঙে পড়তে দৃষ্টি আশ্বাস দিয়ে বলল, আচ্ছা থাক, কাঁদিস না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, যা হবার হয়ে গেছে। নিজে নিজে পণ্ডিতি করেছিস। আমি বারণ করেছিলাম, বলেছিলাম নীরকে সব বলে দিতে। তুই বললি একাই সব ম্যানেজ করবি। এবার হলো তো। যাই হোক, এখন আফসোস করলে তো আর দিন ঘুরে ফিরে আসবে না। সামনের দিনগুলো দেখ কি হয়। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এটাই ছিল প্রথম পার্ট। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।